মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন একটা ঘটনা ঘটেছিল যা শুনলে প্রায় অসম্ভব বলে মনে হয়। আজ আমরা একজন প্রেসিডেন্টের ওপর চালানো প্রথম হত্যা চেষ্টার সেই অবিশ্বাস্য কাহিনীটা নিয়েই কথা বলবো। একবার ভাবুন তো, যা ঘটেছিল তার সম্ভাবনা ছিল 1,25,000-এ মাত্র একবার। এটা এমনই এক অবিশ্বাস্য ঘটনা যা শুধু সেই সময়ের গোটা জাতিকেই না, আজ আমাদেরও হতবাক করে দেয়। তো আসল প্রশ্নটা কি? এটা কি শুধু একজন অপ্রকৃতিস্থ মানুষের ভাগ্য ছিল, নাকি এর পেছনে ছিল কোনো দৈব হস্তক্ষেপ, অথবা অন্য কিছু? 1835 সালের সেই অদ্ভুত দিনে ঠিক কী ঘটেছিল? চলুন তাহলে একেবারে ঘটনার কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক। আমরা ফিরে যাব 1835 সালের 30শে জানুয়ারির সেই দিনটায় আর দেখব কিভাবে এই নজিরবিহীন মুহূর্তটা তৈরি হলো। ওয়াশিংটন ডিসির জন্য দিনটা ছিল বেশ ঠান্ডা আর ভেজা ভেজা। রাষ্ট্রপতি অ্যান্ড্রু জ্যাকসন, যার বয়স তখন 67 এবং শরীরও ভালো যাচ্ছিল না, তিনি একজন কংগ্রেস সদস্যের শেষকৃত্য থেকে ফিরছিলেন। তার সাথে যে ভিড়টা ছিল সেখানে কিন্তু ডেভি ক্রকেটের মতো বিখ্যাত লোকেরাও ছিলেন। আর ঠিক এর পরেই যা ঘটল তা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। দেখুন, জ্যাকসন ক্যাপিটাল থেকে বেরোচ্ছেন, আর ঠিক তখনই একটা স্তম্ভের আড়াল থেকে একজন লোক বেরিয়ে এলো। সে প্রথম পিস্তলটা চালালো, কিন্তু মিসফায়ার। তারপর দ্বিতীয়টা বের করলো, সেটাও চলল না। মানে অবিশ্বাস্য। আর 67 বছর বয়সী অসুস্থ জ্যাকসন, তিনি কিন্তু ভয় পেয়ে সরে যাননি, বরং রেগে গিয়ে নিজের বেদ দিয়ে লোকটাকে পেটাতে শুরু করলেন। যখন অন্যরা তাকে থামানোর চেষ্টা করছিল, জ্যাকসন চিৎকার করে বলছিলেন, আমাকে ছাড়ো, আমি জানি এর পেছনে কারা আছে। তার কাছে এটা কোনো সাধারণ আক্রমণ ছিল না। তিনি প্রায়ও নিশ্চিত ছিলেন যে এর পেছনে তার রাজনৈতিক শত্রুদেরই হাত আছে। আচ্ছা, এবার তাহলে আততায়ী লোকটার দিকে নজর দেওয়া যাক। দেখা যাক এই রহস্যটা কিভাবে আরও জটিল হয়ে ওঠে। তো কে ছিল এই লোকটা? তার নাম রিচার্ড লরেন্স, ওয়াশিংটনে থাকা একজন ইংরেজ বংশোদ্ভূত রংমিস্ত্রি। তিনি তখন বেকার, এবং তার মাথায় ঢুকে গিয়েছিল যে তার এই আর্থিক দুর্দশার জন্য প্রেসিডেন্ট জ্যাকসনই দায়ী। অনেকে মনে করেন সেই সময়ের রঙের মধ্যে যে কেমিক্যাল থাকত তার সংস্পর্শে এসে হয়তো তার মানসিক স্বাস্থ্যেও প্রভাব পড়েছিল। লরেন্সের চরিত্রে একটা অদ্ভুত বৈপরীত্য ছিল। একদিকে তার পুরনো মালিক তাকে বলতেন একজন চমৎকার কর্মী, আবার অন্যদিকে সে বাস করত এক কাল্পনিক জগতে। সে নিজেকে ভাবত ইংল্যান্ডের আসল রাজা, তৃতীয় রিচার্ড। হামলার কয়েক মাস আগে থেকেই লরেন্সের আচরণ কেমন যেন অদ্ভুত হতে শুরু করে। হঠাৎ করে গোঁফ রাখা, দিনে 3-4 বার দামি পোশাক বদলানো। সে বিশ্বাস করত প্রেসিডেন্ট জ্যাকসন নাকি তার রাজকীয় সম্পত্তি পেতে বাধা দিচ্ছেন। এই লক্ষণগুলো দেখেই পরে ডাক্তাররা বুঝতে পারেন যে সে এক ধরনের মানসিক বিভ্রমের শিকার। সেই 30শে জানুয়ারির সকালে তাকে তার রঙের দোকানে দেখা গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন সে হঠাৎ একটা বই বন্ধ করে উঠে দাঁড়ায়, আর ক্যাপিটালের দিকে যাওয়ার আগে শুধু এইটুকুই বলে, I will do it. আক্রমণ তো কয়েক সেকেন্ডেই শেষ, কিন্তু সেই সময়ের চরমভাবে বিভক্ত ওয়াশিংটনে এর রাজনৈতিক প্রতিক্রিয়া সবে শুরু হচ্ছিল। এই ঘটনাটা কিন্তু দেশকে এক করতে পারেনি, বরং আরও বিভক্ত করে দিয়েছিল। প্রেসিডেন্টের ওপর এমন একটা আক্রমণ মুহূর্তের মধ্যে একটা নোংরা রাজনৈতিক যুদ্ধের বিষয়ে পরিণত হলো। এক পক্ষ আরেক পক্ষকে দোষ দিতে শুরু করলো। জ্যাকসনের সমর্থকরা এক মুহূর্ত দেরি করেনি। তারা সরাসরি তার রাজনৈতিক প্রতিপক্ষ সেনেটর হেনরি ক্লে, ড্যানিয়েল ওয়েবস্টার আর জন সি ক্যালহুনের মতো নেতাদের দায়ী করে বসল। অবশ্যই জ্যাকসনের শত্রুরাও চুপ করে বসে থাকেনি। তারাও পাল্টা ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে হাজির হলো। কেউ বলল জনগণের সহানুভূতি পাওয়ার জন্য পুরো নাটকটা সাজানো। আবার কেউ কেউ ভাইস প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বুরেনের দিকে আঙুল তুলল, কারণ জ্যাকসন মারা গেলে তারই সবচেয়ে বেশি লাভ হতো। তবে সব বিতর্কের কেন্দ্রে ছিল ওই দুটো মিসফায়ার। এটা হলো কি করে? জ্যাকসনের সমর্থকরা বলল এটা ঈশ্বরের ইচ্ছে, তিনি প্রেসিডেন্টকে বাঁচিয়েছেন। বিরোধীরা বলল এটা একটা সাজানো নাটক, পিস্তলে গুলি করার কোনো ব্যবস্থাই ছিল না। অবশ্য আধুনিক ঐতিহাসিকরা মনে করেন এর কারণ হতে পারে সেদিনের স্যাঁতসেঁতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। রাজনৈতিক দোষারোপের এই খেলার পর এবার আসা যাক আদালতের কথায়। দেশের প্রেসিডেন্টের উপর হামলা, আইন ব্যবস্থা কিভাবে এই নজিরবিহীন মামলাটার নিষ্পত্তি করেছিল? মামলাটার প্রসিকিউটর হিসাবে নিয়োগ করা হয়েছিল আমেরিকার জাতীয় সঙ্গীতের রচয়িতা ফ্রান্সিস স্কট কিকে। মানে বোঝাই যাচ্ছে কতটা হাই প্রোফাইল ছিল কেসটা। কিন্তু এত বড় মাপের আইনজীবী থাকা সত্ত্বেও বিচারটা কিন্তু খুব অল্প সময়েই শেষ হয়ে যায়। আসলে আদালতে লরেন্সের নিজের আচরণই সব ঠিক করে দেয়। বিচার চলার সময় সে হঠাৎ জুরিদের দিকে চিৎকার করে বলে, It is for me, gentlemen, to pass judgment on you.
and not you upon me. আমার কাজ আপনাদের বিচার করা, আপনাদের নয়। তার এই অদ্ভুত কাণ্ড দেখার পর জুরিদের সিদ্ধান্ত নিতে মাত্র 5 মিনিট লেগেছিল। রায় হল উন্মাদনার কারণে দোষী নয়। এরপর রিচার্ড লরেন্সকে তার বাকি জীবনের জন্য মানসিক আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই 1861 সালে তার মৃত্যু হয়। এভাবেই আমেরিকার প্রথম প্রেসিডেন্ট আত্মদায়ের ব্যক্তিগত জীবনের গল্পটা খুব শান্তভাবে শেষ হয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? রিচার্ড লরেন্স কি শুধুই একজন ব্যর্থ আততায়ী ছিল, নাকি সে ছিল এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের ঘুঁটি? 1835 সালের এই ঘটনাটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, কিভাবে একটা অদ্ভুত বিচ্ছিন্ন ঘটনাও নিমেষের মধ্যে রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। আর প্রায় 200 বছর পরেও সত্য আর ষড়যন্ত্রের মাঝে সেই রেখাটা যেন একই রকম ঝাপসা রয়ে গেছে।